বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে, এটা সবার আগে বাংলাদেশ বলছে। 15ই জুন 2026 রবিবার রাত দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর একটি ফ্লাইট নামল। যাত্রীদের মধ্যে একজন বিশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ উর রহমান, রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা সম্পন্ন সরকারি প্রতিনিধি, IORA এর সিনিয়র অফিসিয়ালদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে এসেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগেই কূটনৈতিক নোটে জানানো হয়েছিল, কিন্তু ইমিগ্রেশন আটকে দেওয়া হলো। 2 থেকে আড়াই ঘন্টা কোনো ব্যাখ্যা নেই, রহস্যজনক কারণে আটকে রাখা হলো। পরে অনুমতি দেওয়া হলো, কিন্তু ততক্ষণে ডাক্তার জাহেদ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি ভারতে ঢুকবেন না। কলম্বো হয়ে ফিরে গেলেন ঢাকায়। আর রাতের মধ্যেই ভারতের কিছু মিডিয়া লিখল বাংলাদেশি উপদেষ্টা গ্রেফতার। সেই খবর পরে মুছে দেওয়া হলো, কিন্তু যে বার্তাটা দেওয়া হলো সেটা মুছে যায়নি। প্রশ্ন হলো, ভারত ঠিক কী বার্তা দিতে চাইছে বাংলাদেশকে? এটা কি শুধু একটি বিমানবন্দরের ঘটনা, নাকি একটা বড় কৌশলের ছোট্ট একটি টুকরো? আজকের ভিডিওতে আপনি জানবেন 15ই জুন 2026 দিল্লি বিমানবন্দরের ঘটনার পুরো বিবরণ এবং এর কূটনৈতিক মাত্রা। তারপর জানবেন IORA কি এবং ভারত কেন এই সংগঠনকে ভারত মহাসাগরের নিজের আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এরপর জানবেন বাংলাদেশ সীমান্তে ভারতের 3টি নতুন সামরিক ঘাঁটি, মিজোরাম চতুর্থীর পরিকল্পনা এবং এর পেছনে আসল কারণ কি। আপনি বুঝতে পারবেন ভারত মহাসাগরে ভারতের নতুন কৌশল কি এবং বাংলাদেশকে এই কৌশলে কোথায় রাখছে। সবশেষে এই পরিস্থিতিতে বাংলাদেশের কি করা উচিত। তো চলুন শুরু করা যাক। ঘটনার পূর্ণ চিত্র বুঝতে হলে আগে জানতে হবে ডাক্তার জাহেদুর রহমান ঠিক কেন দিল্লি এসেছিলেন। প্রথম আলোর 15ই জুন 2026 প্রতিবেদনে জানা গেছে তিনি এসেছিলেন IORA এর সিনিয়র অফিসিয়ালদের 2 দিনের বৈঠকে যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে। বাংলাদেশ হাই কমিশন শুক্রবারই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক নোটে জানিয়েছিল। ডেইলি সানের প্রতিবেদনে বলা হয়েছে ইমিগ্রেশনে প্রায় 1 ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অনুমতি দেওয়া হলেও ডাক্তার জাহেদ অসম্মানজনক আচরণে ক্ষুব্ধ হয়ে ভারতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন। এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় মিডিয়া আউটলেট নিউজ 18 লিখেছিল গ্রেপ্তার হয়েছেন, পরে সেই খবর মুছে দেওয়া হয়। কূটনৈতিকভাবে এই ঘটনার তাৎপর্য বিশাল, কারণ একজন রাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিকে পূর্ব ঘোষিত সফরে বাধা দেওয়া আন্তর্জাতিক কূটনীতির স্বাভাবিক নিয়মের বাইরে। এবার বুঝতে হবে IORA মানে কি এবং এই বৈঠকটা কতটা কৌশলগত। ম্যানোরমা ইয়ারবুক এর মে 2026 প্রতিবেদনে জানা গেছে IORA ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন 1997 সালে প্রতিষ্ঠিত একটি আন্তঃসরকারি সংস্থা। বর্তমানে 23টি সদস্য রাষ্ট্র, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। ভারত এই সংস্থার 2025-27 মেয়াদের চেয়ারপারসন। 7 থেকে 8 মে 2026 ভারত নিজেই দিল্লিতে ইন্ডিয়ান ওশেন ডায়ালগ এর 10ম আসর আয়োজন করেছে। লুই ইনস্টিটিউটের বিশ্লেষণে বলা হয়েছে ভারত IORA-কে ভারত মহাসাগরে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতীকী ও বাস্তব হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের জানুয়ারি 2025 বিশ্লেষণে বলা হয়েছে চীনের ভারত মহাসাগরে ক্রমবর্ধমান উপস্থিতির জবাবে ভারত IORA-কে পুনরুজ্জীবিত করছে এবং নিজেকে এই অঞ্চলের নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। এই প্রেক্ষাপটে একটি IORA বৈঠক বাংলাদেশের প্রতিনিধিকে আটকে রাখা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি বার্তা। কারণ ভারত চাইছে এই সংস্থার বাহিরে যেন বাংলাদেশ থাকুক। এখন আসি ভারতের সীমান্তে কার্যক্রমের চিত্রে, যেটা আরও বড় উদ্বেগের বিষয়। ইউরেশিয়া রিভিউ এর নভেম্বর 2025 বিশ্লেষণে জানা গেছে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে। আসামের ধুবড়ির কাছে লাসিত ভ্রুপুক্ষণ মিলিটারি স্টেশন, বিহারের কিষানগঞ্জে এবং পশ্চিমবঙ্গের চোপড়ায়। IDRW এর ডিসেম্বর 2025 প্রতিবেদনে বলা হয়েছে এই ঘাঁটিগুলোতে দ্রুত প্রতিক্রিয়া ইউনিট, গোয়েন্দা দল এবং প্যারা স্পেশাল ফোর্স মোতায়েন করা হচ্ছে। ইন্ডিয়ান মাস্টারমাইন্ডসের ডিসেম্বর 2025 প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল RBC তিওয়ারি ডিসেম্বর 19, 2025 তারিখে মিজোরাম পরিদর্শন করেছেন চতুর্থ ঘাঁটির সম্ভাব্য স্থাপন হিসাবে। অন্য এক বিশ্লেষণে জানা গেছে চোপড়া ঘাঁটি বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 1 কিলোমিটারেরও কম দূরে এবং এখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে পর্যন্ত নজরদারি করা সম্ভব।
এই ঘাঁটিগুলো কেন সেই জায়গায় সেটা বুঝতে হলে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক এর কথা জানতে হবে। টিআরটি ওয়ার্ল্ডের ডিসেম্বর 2025-এর প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে শিলিগুড়ি করিডোর মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডকে 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সাথে যুক্ত করে। ইউরেশিয়া রিভিউয়ের বিশ্লেষণে বলা হয়েছে লালমনিরহাট বিমান ঘাঁটির পুনরুজ্জীবন, যেখানে বাংলাদেশ নতুন হ্যাঙ্গার তৈরি করছে, ভারতীয় গোয়েন্দাদের সতর্ক করে দিয়েছে, কারণ এটি শিলিগুড়ি করিডোরের কাছেই। টিআরটি ওয়ার্ল্ড জানাচ্ছে বাংলাদেশ, চীন, পাকিস্তান সামরিক সহযোগিতা গভীর হওয়ায় ভারত কৌশলগত ঘেরাও হিসেবে দেখছে। কিন্তু এই সীমান্ত ঘাঁটি আর বিমানবন্দরের ঘটনা একটি আরও বড় ছবির দুটি টুকরো মাত্র। এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের বিশ্লেষণে বলা হয়েছে ভারত নেকলেস অফ ডায়মন্ডস কৌশলে ভারত মহাসাগরে নৌ সহযোগিতা বাড়াচ্ছে, নৌঘাঁটি সম্প্রসারণ করছে এবং কৌশলগত অংশীদারিত্ব তৈরি করছে। ভারতের কৌশল হলো ইরাক, কোয়াড এবং কলম্বো সিকিউরিটি কনক্লেভে 3টি কাঠামোর মাধ্যমে ভারত মহাসাগরে চীনের প্রভাব কমানো এবং নিজেকে নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে প্রতিষ্ঠা করা। এই কৌশলে বাংলাদেশের ভূমিকা কী? ভারত চেয়েছিল বাংলাদেশ এই বলয়ের অংশ হোক, কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে ট্যাঙ্ক কিনছে, পাকিস্তানের সাথে গোয়েন্দা চুক্তি করছে, JF-17 সিমুলেটর আসছে ঢাকায়। ভারত এই পরিস্থিতিকে কিভাবে দেখছে? জাহিদুর রহমানের ঘটনা সেই উত্তরের একটি ইঙ্গিত বহন করে। এছাড়াও ন্যায্যতার স্বার্থে ভারতের দৃষ্টিভঙ্গিও বোঝা দরকার। ভারতীয় কৌশলবিদরা বলছেন বাংলাদেশ একটি বন্ধুপ্রীতম প্রতিবেশী থেকে দ্রুত চীন পাকিস্তান অক্ষের দিকে সরে যাচ্ছে। লালমনিরহাট বিমানঘাটি শিলিগুড়ি করিডোরের কাছে পাকিস্তানের JF-17 সিমুলেটর এসেছে, চীনের BT-5 ট্যাঙ্ক এসেছে। এই 3টি ঘটনা ভারতের নিরাপত্তা গোয়েন্দাদের কাছে বিপদের সংকেত। ভারতের নতুন সামরিক ঘাঁটি বাংলাদেশকে দেখানো একটি স্পষ্ট বার্তা যে সামরিক ভারসাম্য ব্যাপক এবং যে কোনো কৌশলগত ভুল পদক্ষেপে কঠোর প্রতিক্রিয়া হবে। অর্থাৎ ভারত মনে করছে সে রক্ষণাত্মক অবস্থানে আছে, বাংলাদেশ মনে করছে ভারত তাকে চাপ দিচ্ছে। দুই পক্ষের এই উপলব্ধির পার্থক্যই হলো বর্তমান সম্পর্কের মূল সমস্যা। এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের জন্য পথ কোনটি? এই প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা মূলত 3টি পথের কথা বলেছেন। প্রথম পথ প্রতিবাদ ও কূটনীতি। জাহিদুর রহমান ঘটনায় বাংলাদেশ ইতিমধ্যে ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছেন বলে জানা যাচ্ছে। এই কূটনৈতিক প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। IORA এর মতো বহুপক্ষীয় অঞ্চলে বাংলাদেশকে সক্রিয় থাকতে হবে। অনুপস্থিতি মানে সুযোগ ছেড়ে দেওয়া। দ্বিতীয় পথ কৌশলগত ভারসাম্য। UNGA-তে খলিলুর রহমানের অবস্থান ব্যবহার করে ভারত মহাসাগর শাসন নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করতে হবে। তৃতীয় পথ নিজস্ব শক্তি তৈরি করা। ইউরেশিয়া রিভিউয়ের বিশ্লেষণে যা স্পষ্ট, বাংলাদেশকে ভারত কেন চাপ দিতে পারছে তার মূল কারণ নির্ভরতা। পানির জন্য ভারতের মুখাপেক্ষী, ট্রানজিটের জন্য নির্ভরশীল, মেডিকেল ভিসার জন্য নির্ভরশীল। এই নির্ভরতা কমাতে পারলেই বাংলাদেশের কূটনৈতিক শক্তি বাড়বে। ভারত মহাসাগরের নতুন এই যে খেলা শুরু হয়েছে এটা বাস্তব। চীন এই মহাসাগরের স্ট্রিং অফ পিয়ার্স কৌশলের উপস্থিতি বাড়াচ্ছে। ভারত নেকলেস অফ ডায়মন্ডস দিয়ে জবাব দিচ্ছে। যুক্তরাষ্ট্র ACSA চুক্তিতে বঙ্গোপসাগরে ঢুকতে চাচ্ছে। এই 3 মহাশক্তির টানে বাংলাদেশ ঠিক মাঝখানে। আর 15 জুনের দিল্লি বিমানবন্দরের ঘটনা প্রমাণ করলো এই মহাশক্তিগুলো এখন সরাসরি বার্তা পাঠাচ্ছে কূটনীতির আড়াল থেকে বেরিয়ে এসে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টাকে দিল্লিতে আটকে রাখা এবং তাকে গ্রেপ্তার হয়েছে বলে মিডিয়ায় প্রচার করা, এটা ভুলবশত হয়নি, এটা একটি সুচিন্তিত কূটনৈতিক চাপ। প্রশ্ন হলো বাংলাদেশ এই চাপের জবাবে কি নমনীয় হবে নাকি নিজের অবস্থানে দৃঢ় থাকবে? ইতিহাস বলে যে দেশ চাপে নমনীয় হয় তার উপর চাপ আরও বাড়ে, আর যে দেশ নিজের স্বার্থে স্পষ্ট অবস্থান নেয় সেই দেশকে সম্মান করতে বাধ্য হয় সবাই। বঙ্গোপসাগরের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশের এখন একটাই সুযোগ, ভারত মহাসাগরের এই নতুন খেলায় নিছক দর্শক না হয়ে একজন সক্রিয় খেলোয়াড় হওয়া।